নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাগিনী কন্যার কাহিনী, এই উপন্যাসের অষ্টম পর্ব। গঙ্গারাম যাই বলুক, বেদে পাড়ার লোক এবার খুব খুশি। এবার শিকার হয়েছে প্রচুর। খরগোশ, সজারু, তিতির অনেক পাওয়া গিয়েছে। তার উপর হাঁস বলি হবে। হিজল বিলের ধারে সাঁতালি গ্রাম, সেখানে মাংস দুর্লভ নয়। হাত পাতলে সরালি হাঁস, জল মুরগি পাওয়া যায়। কাদা খোঁচা, হাঁড়ি চাচা, শামকল দল বেঁধে বিলের ধারে ধারে লম্বা পা ফেলে ঘুরছে। বাঁটুল মেরে তীর ছুঁড়ে তাও মারা যায় অনায়াসে। কিন্তু তা বলে আজকের খাওয়ার সঙ্গে সে খাওয়ার তুলনা হয়? আজিকার এই দিনটার জন্য আজ 2-3 মাস ধরে আয়োজন সংগ্রহ করা আছে। কার্তিক মাসে হিজল বিলের পশ্চিমের মাঠ রবি ফসলে সবুজ হয়ে ওঠে। গম, যব, ছোলা, মসুরি, আলু, পেঁয়াজ, রসুন, হরেক রকম ফসল। ফসল পাকলে বেদেরা সেই ফসল কুড়িয়ে সংগ্রহ করে, চুরি করে সংগ্রহ করে। পেঁয়াজ, রসুন, মসুরি তারা সযত্নে রেখে দেয় এই দিনটির জন্য। পেঁয়াজ, রসুন, লঙ্কা, মরিচ দিয়ে পরিপাটি করে রান্না করবে মাংস। আজ খাবে পেট ভরে। কাল পরশুর জন্য বাসি করে রেখে দেবে। বাসি মাংস রাঁধবে মসুরি কলাই মিশিয়ে। এমন অপরূপ খাদ্য কি হয়? কাজেই আজ শিকার বেশি হওয়ায় সকলেই খুশি। তার উপর মা বিষহরীর মহিমায় নাগ মেরেছে বাঘ। বাঘের চামড়াটা ছাড়ানো হচ্ছে। ওটাকে নুন মাখিয়ে শুকিয়ে নিয়ে মায়ের থানের আসন হবে। জয় বিষহরী, জয় পদ্মাবতী, জয় জয় বেদেকুলের জননী। জয় বিষহরী গো, জয় বিষহরী গো। সকল দুষ্ক হইতে মোরা তোমার কৃপায় তরি গো। উৎসব আরম্ভ হয়ে গেল। বাজতে লাগলো নাকারা, বিষম ঢাকি। বাজতে লাগলো তুমরি, বাঁশি, চিমটে করা। পিংলা বসেছে মাঝখানে, ছেড়ে দিয়েছে সদ্য ধরা পদ্ম নাগিনীকে। অবশ্য এরই মধ্যে তার 20 দাঁত ভেঙে তাকে কামিয়ে নিয়েছে। সদ্য ধরা নাগিনী বন্দিনী দশার ক্ষোভে, মুখের ক্ষতের যন্ত্রণায় অধীর হয়ে মাথা তুলে ক্রমাগত ছোবল মারছে। পিংলা হাতের মুঠা ঘুরিয়ে হাঁটু দুলিয়ে তাকে বলছে, নে দংশা, দংশা না দেখি। ঠিক ছোবলের সময় হাঁটু হাত এমন ভাবে সরে যাচ্ছে যে নাগিনী মুখ আছড়ে পড়ছে মাটিতে। পিংলা গাইছে, নাগিনী তুই ফুঁসিস না, ও কালামুখী নাগিনী লো, এমন কররা ফুঁসিস না। ও দেখলে তারে পাগল হবি, তাও কিলো তুই বুঝিস না, এমন কররা ফুঁসিস না। ওদিকে গঙ্গারাম বসেছে মদের আসর পেতে। চোখ দুটো রাঙা কুঁচের মতো লাল হয়ে উঠেছে, কিন্তু সে আজ গম্ভীর। অন্য কেউ লক্ষ্য না করলেও ভাদু সেটা লক্ষ্য করেছে। গঙ্গারামকে ভাদু ভালো চোখে দেখে না।
ভাদু বেদের দেহখানা যেমন প্রকাণ্ড তেমনি সাহসও তার। সাপ ধরতে সাপ চিনতেও সে তেমনি ওস্তাদ। গঙ্গারাম ডাকিনী সিদ্ধ, হোক ডাকিনী সিদ্ধ, কিন্তু বিষ বিদ্যায় ভাদুর ধারে কাছে সে লাগে না। মহাদেবের কাছে সে বিদ্যাগুলি শিখে নিয়েছে পিংলার মামা ভাদু। মা মরা কন্যাটিকে সেই মানুষ করেছিল, বাপও তার নাই। তাকে নাগিনী কন্যা রূপে আবিষ্কার প্রকৃতপক্ষে করেছিল ভাদু। সবলার সঙ্গে যখন মহাদেবের বিবাদ চরমে উঠেছিল, যখন মহাদেব মা বিশ্বহরীকে ডাকছিল, মা গো, জননী গো, নতুন কন্যে পাঠাও, বেদে কুলের জাত ধরম বাঁচাও। পুরনো কন্যের মতি মলিন হলো মা, সর্বনাশের পরাণে সর্বনাশের তুফান উঠিছে, সর্বনাশ হবে, তুমি বাঁচাও, নতুন কন্যে পাঠাও। তখন ভাদুই বলেছিল, পিংলার পানে তাকায়ে দেখিছ ওস্তাদ? দেখো দেখো, ভালো করে দেখো দেখি, কেমন কেমন লাগে যেন আমার। কেমন লাগে? ললাটে ললাটে লাগ চক্ষ দেখবার দৃষ্টি মুই কোথা পাবো? তবে ইদিকের লক্ষণ দেখা যেন মনে লাগে। নতুন কন্যে আসিছে, ফুটিছে কন্যাটির অঙ্গের লক্ষণে। এই জাগরণের দিনে, এই আগুনের আঁচে যেদিন নাগেরা ঘুম থেকে জাগে, এই দিনের উৎসবেই ভাদু পিংলার হাত ধরে মহাদেবের সামনে দাঁড় করিয়ে দিয়ে বলেছিল, দেখো দেখি ভালো কররা। হ হ হ হ চিৎকার করে উঠেছিল মহাদেব, জয় মা বিশ্বহরী। লাগ চক্ক, লাগ চক্ক, ললাটে কন্যার লাগ চক্ক, এলেন এলেন নতুন কন্যে এলেন। পিংলা হলো নতুন নাগিনী কন্যা। ভাদু হলো মহাদেবের ডান হাত। সবলা পিংলাকে বলেছিল, তোর ভয় নাই পিংলা, তোর অনিষ্ট মুই করব না, তুরে মুই সব শিখিয়ে যাব, বললা যাব গোপন কথা। ভাদুকে কিন্তু সাবধান, তোর মামা হলি কি হয়, শির বেদের মন রেখে তুরে নাগিনী কন্যা করে দিলে। শির বেদের পরে উই হবে শির বেদে, উকে সাবধান, নাগিনী কন্যে আর শির বেদে। সাপ আর নেউল, ই বিবাদ চিরদিনের, উড়ে সাবধান। গঙ্গারাম ফিরে না এলে ভাদুই হতো শির বেদে। ভাদুর মন্দ কপালের জন্যই গঙ্গারাম ফিরল। প্রথম প্রথম গঙ্গারাম ভাদুর কথা শুনেই চলত, কিন্তু ডাকিনী সিদ্ধ গঙ্গারাম কিছুদিনের মধ্যেই ভাদুকে ঝেড়ে ফেলে দিলে। ভাদুও বিষ বিদ্যার ওস্তাদ, সেও তো সামান্য জন নয়। ঝেড়ে ফেলতে গেলেই কি ফেলা যায়? সে বিদ্যার জোরে নিজের আসন রেখেছে, সেই আসনে বসে সে তীক্ষ্ণ দৃষ্টি রাখে গঙ্গারামের ওপর। গঙ্গারাম আজ গম্ভীর, সেটা ভাদু লক্ষ্য করেছে। সে জিজ্ঞাসা করলে, কি ভাবিছ গ শিরবেদে? কি ভাবিব? তবে আনন্দ করো, আনন্দের দিন, দিন গেল্লা তো চল্লাই গেল, হাসো খানিক। হাসিব কি? তু কইলি খেনত হয় নাই, কিন্তু হামরার মনে তা লিছে না।
কন্যাটা খেনুত করিছে, ওটা হইছে সাক্ষাৎ পাপ। তবে মায়েরে ডাকো, নতুন কন্যে দিবেন জননী, পাপ বিদায় হবে। নয়তো হাসলে ভাদু। হাসিলি যে, লয়তো কি, না বললা চুপ করলি? বল, কথাটা শেষ কর। কথা শেষ হবার অবকাশ হলো না। এসে দাঁড়ালো দুজন বেদে। লোক আসিছে গ। লোক? হ্যাঁ, লোক আসিছে ডাক নিয়া। ডাক নিয়া অর্থাৎ আহ্বান এসেছে বিষ বৈদ্যের। কোথাও নাগ আক্রমণ হয়েছে, মানুষ শরণ লেগেছে বিষহরীর সন্তানদের, সঙ্গে সঙ্গে যেতে হবে, এই নিয়ম। দংশন হয়েছে বড় জমিদার বাড়িতে, সাঁতালি থেকে ক্রোশ তিনেক পশ্চিমে। পুরানো জমিদার বাড়িতে গত বৎসর থেকেই নাগের উপদ্রব হয়েছে। গত বছরে বর্ষায় ২৭টা গোখরার বাচ্চা বেরিয়েছিল। বাড়ির দরজায়, উঠানে, আশেপাশে, ঘরের মেঝেতে পর্যন্ত। বাবুরা ডেকেছিল মেটেল বেদেদের। ওখানে ক্রোশ খানেকের মধ্যেই আছে মেটেল বেদে। মেটেল বেদেরা বিষহরীর সন্তান নয়, ওরা সাধারণ বেদে। ওরা জলকে এড়িয়ে চলে, মাটিতে কারবার, হাঁটা পথে ওরা ঘুরে বেড়ায়। ওরা সাপ বিক্রি করে, ওরা চাষ করে, লাঙল ধরে। সাঁতালির বিষ বেদেদের সঙ্গে ওদের অনেক তফাৎ। ওরা অবশ্য বলে, তফাৎ আবার কিসের? সাঁতালির বেদেরা হাসে। তফাৎ কি? নিয়ে এসো মাটির সরায় জীবের তাজা রক্ত, ফেলে দাও গোখুরো কি কাল নাগিনীর এক ফোঁটা বিষ। কি হবে? বিষের ফোঁটা পড়বা মাত্র রক্ত টক বক করে ফুটে উঠবে, আগুনের আঁচে ফুটন্ত জলের মতো। তারপর খানা খানা হয়ে ছানার মতো কেটে যাবে। খানিকটা জল টলটল করবে, তার উপর ভাসবে জলের উপর তেলের মতো নাগ গরল। তারপর আয় রে মেটেল বেদে, নিয়ে আয়, নিয়ে আয় তোর জড়ি বুটি, শিকড়, পাথর, মন্ত্র তন্ত্র। নে, ওই জমাট বাঁধা রক্তকে কর আবার তাজা রক্ত। নাই, 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 সে বিদ্যে তোদের নাই। সে বিদ্যা আছে সাঁতালির বিষ বেদেদের। তারা পারে, তারা পারে। তাদের সাঁতালিতে এখনো আছে সাঁতালি পাহাড় থেকে আনা এক টুকরা মূলের লতা। সেই লতার রস, তাজা লতার রস ফেলে দিবে সেই জমাট বাঁধা রক্তে। হাঁকবে, মা বিশ্বহরীকে স্মরণ করে তাদের মন্ত্র হাঁকবে। দেখবি তেলের মতো সাপের বিষ মিলিয়ে যেতে থাকবে। জমাট বাঁধা রক্তের ঢেলা আর জল মিশে যাবে। মনে হবে গলে গেল আগুনের আঁচে ননির মতো। ঝাঁপান খেলা দেখে যাস সাঁতালির বিষ বেদেদের, তাদের সঙ্গে তোদের তুলনা। হা হা হা, হা হা করে হাসে বিষ বেদেরা। গত বছর সেই মেটেল বেদেদের ডাক দিয়েছিল বাবুরা। তারা এসে হাত চালিয়ে গুনে বলেছিল, এ উপদ্রব ঘরে নয়, বাইরের। বাড়ির বাইরে কোথাও নাগের বংশবৃদ্ধি হয়েছে। সেই বংশের কাচ্চা বাচ্চারা বড় বাড়ির শুকনো তকতকে মেঝেতে ঘর খুঁজতে এসেছে। তারা জড়ি দিয়ে, বিষহরীর পুষ্প দিয়ে, মন্ত্র পড়ে বাড়ির চারিপাশে গণ্ডি টেনে দিয়েছিল।
গৃহবন্ধন করে দিয়েছিল। বাবুরাও বিলাতি ওষুধ ব্যবহার করেছিল। ওদিকে আশ্বিনের শেষ হতেই কার্তিকে নাগেরা কাল ঘুমে মুদ নিয়েছিল। এবার এই ফাল্গুন মাসেই নাগ দেখা দিয়েছেন 3 দিন। বাড়ির পুরানো মহলে রান্না বাড়ি, ভাঁড়ার ঘর। সেই ভাঁড়ারে গিন্নি 2 দিন দেখেছেন নাগকে, প্রকাণ্ড গোখুরা। আজই ভোর রাত্রে পাচক ব্রাহ্মণ উঠেছিল বাইরে। ঘর থেকে বাইরে 2 পা দিতেই তাকে দংশন করেছে। মেটেল বেদেদের ডাকা হয়েছে, সঙ্গে সঙ্গে বিষ বেদেদের কাছেও লোক এসেছে, যেতে হবে। ভাদু উঠে দাঁড়ালো, কানে নাকে হাত দিয়ে মাকে স্মরণ করে বললে, গঙ্গারাম। গঙ্গারাম জননীকে স্মরণ করে উঠেই চলে নাচের গানের আসরে। আজিকার দিনে কন্যাকেও সঙ্গে যেতে হবে। কন্যা নইলে মা বিশ্বহরীর পুষ্প দিয়ে গৃহবন্ধন করবে কে? সাঁতালি গ্রামের বেদে বেদিনীরা উৎফুল্ল হয়ে উঠল। এমন শুভ লক্ষণ 50 বছরের মধ্যে হয় নাই। জাগরণের দিনে এসেছে এমন বড় একটা ডাক। নিয়ে আয় ঝাঁপি ঝুলি, দাগা, শিকড়, বিশল্যকরণী, ইসের মূল, সাঁতারি পাহাড়ের সেই লতার পাতা। পাতা যদি না দেখা দিয়ে থাকে তবে এক টুকরো মূল। মূল খুঁজে না পাস, নিয়ে আয় ওখানকার খানিকটা মাটি। বিশ্বহরীর পুষ্প সঙ্গে নে, আর নে বিষ পাথর। ঝাঁপি নে, খালি ঝাঁপি, আর খন্তা নিয়ে চল। সাঁতালি পাহাড়ের মূল থেকে পাতা আজও গজায় নাই। নতুন বছরের জল না পেলে গজায় না। মূলও তার পুরানো হয়েছে, তার উপর কেটে কেটে মূলও হয়ে পড়েছে দুর্লভ। ভাদু বললে, ওতেই হবে। মানুষটা বাঁচবে লাগছে না। ভোর রাতের কামড়, সাক্ষাৎ কালের কামড়, ওতে বাঁচে না। যদি পরাণটা থাকেও এতক্ষণ, তবুও ফিরবে না। তবে জমিদার বাড়ির লাগ বন্দি করলে শিরোপা মিলবে। পিংলা বললে, তুরা যা, মুই যাব না। কেনে? না, অধর্মের শিরোপা নিয়া মোর কাজ নাই। কন্যে, গম্ভীর স্বরে শাসন করে উঠল গঙ্গারাম। সঙ্গে সঙ্গে ভাদুও যোগ দিলে, পিংলা। পিংলা হাসলে বিচিত্র হাসি। বাবুদের বাড়ির লোক দুটি পাশেই দাঁড়িয়েছিল। তারা বললে, গিন্নিমা বার করে বলে দিয়েছেন ওদের কন্যাকে আসতে বলবি, বিশ্বহরীর পূজা করাবো। কি বলবে পিংলা এদের সামনে? কেমন করে বলবে? ভাদু বললে, কোথাকে 20 লহমায় 1 যোজন ছুটছে কন্যে। নরের রক্তে নাগের বিষ পাথার হইয়া উঠছে। সে পাথারে পরাণ পুতুল ডুববা গেলে আর শিবের সাধ্যি হবে না। চল চল, দেরি করলে অধরম হবে। অধরম? হাসলে পিংলা, মুই অধরম করছি? হ্যাঁ করছিস। তবে চল, তোর ধরম তোর ঠাঁই, তোর ললাটো তোর ঠাঁই। মুই কিন্তু সাবধান করা দিচ্ছি তুকে। তুই সাবধান হয়া লাগ বন্দি করিস। তির্যক দৃষ্টিতে চাইলে তার দিকে ভাদু গঙ্গারাম দুজনেই। তাতেও ভয় পেলে না পিংলা।
বললে, মহিষের শিং দুটা বাঁকা, ইটা এদিকে যায় তো উটা ওদিকে যায়, কিন্তু কাজের বেলায়, জুঝবার বেলায় দুইটা মুখই একদিকে। গঙ্গারাম উত্তর দিলে না। ভাদু হাসলে, বললে, কন্যের হামরাদের বড় খর দৃষ্টি গ, দৃষ্টিতে এড়ায় না কিছু। গামছাটা কোমরে ভালো কররা জড়াইলে গ। গঙ্গারাম চমকে উঠল। ভাদু বললে, অহ, খুব বলেছিস গো কন্যে, বেচ্চা থাক গো বিটি, বেচ্চা থাক। ললাট করবার লেগা, তা মুই বাঁচবো অনেক কাল। বুঝলা না মামা, বাঁচিব মুই অনেক কাল। আজ যখন সরকিটা বাঘ না বৃদ্ধা, বাতাস বৃদ্ধা জলে পড়িছে, তখন বাঁচব মুই অনেক কাল। হেসে উঠল সে। গঙ্গারাম পিছিয়ে পড়েছিল। সে কাপড় সেটে গামছা কোমরে ভালো করে বেঁধে নিচ্ছিল। এগিয়ে এসে সঙ্গ নিয়ে সে বললে, কি হাসিটা কিসের গ? সরকির কথা বলছে কন্যে। মুইও বুঝতে লারি, কি করে ফসকায়ে গেল। কাকে রে? বাঘটাকে না পাপিনীটাকে? কি বলছিস তু গো? বলছি চাল সিদ্ধ করলি পর ভাত হয়, এমন আশ্চর্য কথা শুনেছিস কখনো? সে আবার হেসে উঠল। জনহীন হিজলের পশ্চিম কূল তার হাসিতে যেন শিউরে উঠল। ঘন গাছপালার মধ্যে একটা কোকিল পিক পিক শব্দ করে উড়ে চলে গেল। এক ঝাঁক শালিক বসেছিল মাঠের মধ্যে, তারা কিচকিচ কলরব করে পাখায় ঝড় শব্দ তুলে উড়ল আকাশে। সে হাসি যেন পাতলা লোহার কতকগুলো ছুরি কি পাত ঝনঝনিয়ে মাটিতে পড়ে যাবার মতো। গঙ্গারাম আবার তার দিকে ফিরে চাইলে। ভাদুও তাকালে আবারও হেসে উঠল পিংলা। গঙ্গারাম এবার বললে, হাসিস না, তুকে বলছি মুই। মৃদু স্বরে ভাদু বলে, সাথে লোক রয়েছে গোপনে। ছি, ঘরের কথা নিয়ে পরের ছামুতে না, ইটা করিস না। পিংলার তখন খানিকটা পরিতৃপ্তি হয়েছে। অনেক কাল হেসে এমন সুখ পায় নাই। এবার তার খেয়াল হলো সঙ্গে বাবুদের বাড়ির লোক রয়েছে, তাদের সামনে এ কথার আলোচনা সঙ্গত হবে না। মনে পড়ল মা মনসা ও বেনে বেটির কাহিনীর কথা। মা বেনে বেটিকে বলেছিলেন, কন্যে সব দিক পানে চেয়েও, কেবল দক্ষিণ দিক পানে চেয়েও না। বেনে বেটির অদৃষ্ট, আর নরে নাকি বাস হয় না। একদিন সে নাগেদের দুধ জাল না দিয়ে পড়ল ঘুমিয়ে। নাগেরা গিয়েছিল বিচরণ করতে। পাহাড়, অরণ্যে, সমুদ্রে, নদীতে বিচরণ করে তারা ফিরল। ফিরে তারা দুধ খায়, দুধের জন্য এলো। এসে দেখে বোন ঘুমুচ্ছে। তারা কেউ তার হাত চাটলে, কেউ গা চাটলে, কেউ পা চাটলে, কেউ ফুসফুসিয়ে বললে, ও বেনে বোন, খিদে পেয়েছে, তুই ঘুমোবি কত? বেনে বেটির ঘুম ভাঙল, লজ্জা হলো। ধর মরিয়ে উঠে বললে, এই ভাইরা, একটু সবুর করো, এক্ষুনি দিচ্ছি। হুড়মুড়িয়ে খড় তালপাতা নিয়ে উনান জ্বাললেন, হুড়মুড়িয়ে দুধ জাল দিলেন, টক বগিয়ে দুধ ফুটলো। বেনে বেটি কড়া নামালেন, তারপর হাতায় দুধ মেপে কাউকে দিলেন বাটিতে, কাউকে গেলাসে, কাউকে খোড়ায়, কাউকে পাথরের কোটরায়, কাউকে কিছুতে।
অর্থাৎ হাতের কাছে যা পেলেন তাতেই দুধ পরিবেশন করে বললেন, খাও ভাই। আগুনের মতো গরম দুধ। সে দুধে মুখ দিয়ে কারুর ঠোঁট পুড়ল, কারুর জিভ, কারুর গলা, কারুর বা বিষের থলি পুড়ে গেল। যন্ত্রণায় সহস্র নাক গর্জন করে উঠল। তারা বলল, আজ বেনে কন্যাকে খাবো। মা মনসারে টনক নড়ল, আসন টলল। তিনি এলেন ছুটে, বললেন, থাম থাম, না, খাবো আজ বেনে কন্যাকে। সহস্র নাগের বিষে মরুক জ্বলে, আমরা জ্বালায় মরে গেলাম। মা বললেন, 10 দিনের সেবা মনে কর, একদিনের অপরাধ ক্ষমা কর। 10 দিন সেবা করতে গেলে একদিন ভুলচুক হয়, অপরাধ ঘটে, ক্ষমা করতে হয়। নাগেরা ক্ষান্ত হলো সেদিন, বললে, আর একদিন হলে ক্ষমা করব না কিন্তু। মা বললেন, তার দরকার নাই বাবা, কন্যাকে স্বস্থানে রেখে এসো গিয়ে। নরে নাগে বাস হয় না, আমি বলছি রেখে এসো। বেনে কন্যে মর্তে স্বস্থানে আসবেন উদ্যোগ হলো, আয়োজন হলো। বেনে কন্যে ভাবলেন, এই তো যাব, আর তো আসবো না। তা সব দিক দেখেছি, কেবল দক্ষিণ দিক দেখি নাই। মায়ের বারণ ছিল, এবার দেখে যাই দক্ষিণ দিক। ঘরের বন্ধ করা দক্ষিণের দুয়ার খুললেন, দেখেই শিউরে উঠলেন। মা বিশ্বহরি সেই রূপে বসে আছেন যে রূপ দেখে স্বয়ং শিব ঢলে পড়েছিলেন। নাগ আসনে বসেছেন, নাগ আভরণে সেজেছেন, বিষের পাথার গন্ডুসে পান করছেন, আবার উগরে দিচ্ছেন। সঙ্গে সঙ্গে সে পাথার সহস্রগুণ বিশাল হয়ে উথলে উঠছে। সে বিষ পাথারের স্পর্শ লেগে নীল আকাশ কালো হয়ে গিয়েছে। বাতাস বিষের গন্ধে ভরে উঠেছে। সে বাতাস অঙ্গে লাগলে জ্বলে যায়, নিঃশ্বাস নিলে জ্ঞান হারায়। দেখেই ঢলে পড়ে গেলেন বেনে কন্যে। ওদিকে অন্তর্যামী মা জানতে পেরেছেন, তিনি বিশ্বহরির বিষময়ী মূর্তি সম্বরণ করে অমৃতময়ী রূপ ধরে এসে তার গায়ে অমৃত স্পর্শ বুলিয়ে জিজ্ঞাসা করলেন, ও বেনে বেটি, কি দেখলি বল? না মা, আমি কিছু দেখি নাই। ও বেনে বেটি, কি দেখলি বল? না মা, আমি কিছু দেখি নাই। ও বেনে বেটি, কি দেখলি বল? না মা, আমি কিছু দেখি নাই। মা তখন প্রসন্ন হয়ে বললেন, তুই আমার গোপন কথা ঢাকলি স্বর্গে, আমি তোর কথা ঢাকবো মর্তে। গোপন কথা ঢাকতে হয় যে, যে ঢাকে তার মহাপুণ্য। মহাপুণ্য হবে তোর। স্বর্গে অমৃতের রাজ্য, সেখানে মা বিষ পান করে বিষ উগরে দেন। সে যে দেব সমাজের কলঙ্কের কথা, মায়ের যে কলঙ্ক রটত। মোর ঢাকলি স্বর্গে, তোর ঢাকবো মর্তে, মা বিশ্বহরীর কথা। থাক, গঙ্গারামের গোপন কথা 10-এর সামনে ঢাকাই থাক। পিংলা নীরব হলো, প্রসন্ন অন্তরেই পথ চলতে লাগলো। দ্রুত পদে হাঁটছে তারা। হিজলের পশ্চিম কূলের মাঠের ভিতর দিয়ে চলে গিয়েছে পথ। পথে 1 হাঁটু ধুলা। গঙ্গার পলিমাটি মিহি ফাগের মতো নরম। ফাগুনের 3 প্রহর বেলা। উত্তপ্ত হয়ে উঠেছে, পায়ের তলায় ধুলো তেতে উঠেছে, বাতাসে গরমের আঁচ লেগেছে। পিংলার সর্বদেহে যেন একটা নেশার জ্বালা ধরেছে। মাঠে তিল ফসলের বেগুনি ফুল ফুটেছে। এবার যখন চাপ হয়ে ফুল ফুটবে, আহা, একেবারে চাপ হয়ে যাবে, তখন কি শোভাই হবে। কতকগুলি ফুল তুলে সে খোঁপায় গুজে নিল।
গঙ্গারাম বললে, তিল ফুল তুল্লা খোপায় দিলি, তিল সোনা খাটতে হবে তোকে। চৈত লক্ষ্মীর কথা জানিস? জানি। তিল সোনা তো খেটেই যেছি অমনিতে। যাবার সময় তোকে দিয়ে যাব গজমতি হার। চৈত লক্ষ্মীর কথা যখন জানিস, তখন মা লক্ষ্মীর যাবার কালে বেরাম্ভনীকে গজমতি হার দিয়া গিয়েছিল, সেই গল্পও তো তোর জানা আছে। গজমতি হার, অজগর সাপ। ব্রাহ্মণী ছদ্মবেশিনী লক্ষ্মীকে হতশ্রদ্ধা করতেন, অপমান করতেন। তাই লক্ষ্মী যখন স্বরূপে আত্মপ্রকাশ করে বৈকুণ্ঠে যাবার জন্য রথে চড়ছেন, তখন ব্রাহ্মণী ছুটে এসে বলল, মা আমাকে কি দেবে, দিয়ে যাও। মা তখন হেসে বললেন, তোমার জন্য হুড়কো কোঠরে আছে গজমতি হার। ব্রাহ্মণী ছুটে এসে হাত পুরলেন হুড়কো কোটরে। সেখানে ছিল অজগর। সে তাকে দংশন করলে। গঙ্গারাম হাসলে। সে জানে পিংলার মনের বিদ্বেষের কথাও সে জানে। আজ সে সত্যই তাকে লক্ষ্য করেই সরকি ছুঁড়েছিল। কিন্তু পিংলা জাত কাল নাগিনী। নাগিনী মুহূর্তে অদৃশ্য হয়। ওই নাগিনী। এই কথা বলে চোখের পলক ফেলো, দেখবে কই নাগিনী। নাই নাগিনী। ব্যাধের উদ্যত বান তুলতে তুলতে সে মায়াবিনীর মতো মিলিয়ে যায়। ঠিক তেমনি ভাবে পিংলা আজ ডোঙার উপর থেকে অদৃশ্য হয়েছিল। লক্ষ্য করা পর্যন্ত পিংলা তার সরকির ফলার ঠিক সামনে। সরকি ছাড়লে গঙ্গারাম, ব্যাস নাই। তখন ডোঙার উপর শূন্য হিজল বিলের জল দুলে উঠল। পিংলা তখন জলে পড়েছে, বাহবা দিয়েছে মনে মনে, বাহ বাহা বাহা। পিংলা চলেছে যেন হেলে দুলে চলেছে। দেখে বুকের রক্ত চলকে ওঠে। গঙ্গারামের চোখে আগুন জ্বলে। গঙ্গারাম, গঙ্গারাম। সে দুনিয়ার কিছু মানে না। সব ভেলকিবাজি, সব ঝুট, সব ঝুট। কন্যে। হি হি করে হাসতে ইচ্ছে করে গঙ্গারামের। ভাদু পথে চলেছে আর মন্ত্র পড়ছে। মধ্যে মধ্যে একটা দড়িতে গিঁট বাঁধছে। এখান থেকেই সে মন্ত্র পড়ে গিঁট দিয়ে বাঁধন দিচ্ছে। রোগীর দেহে বিষ যেন আর রক্তে রক্তে না ছড়ায়। যেখানে রয়েছিস গরল, সেইখানেই থির হয়ে দাঁড়া। এক চুল এগুলে তোকে লাগে মা বিষহরীর কিরে। নীলকণ্ঠের কণ্ঠে যেমন গরল থির হয়ে আছে, তেমনি থির হয়ে থাক। দোহাই মহাদেবের, নীলকণ্ঠের, দোহাই আস্তিকের, মা মনসার বেটার। পৃথিবীতে নাগ নাগিনীকে বলে মায়াবী। যে ক্ষণে তারা মানুষের চোখে পড়ে, যে ক্ষণে মানুষ চঞ্চল হয়ে বলে ওই সাপ, সেই ক্ষণেই নাগ নাগিনী লোক চক্ষুর অগোচর হয়। মিলিয়ে তো যায় না, লুকিয়ে পড়ে। মায়ার কথা, কথার কথা। মিলিয়ে যাবার শক্তি ওদের নাই। ওরা চতুর। যত চতুর তত তড়িৎ ওদের গতি। তাই লুকিয়ে পড়ে। কিন্তু তার চাতুরী বেদের চক্ষে ছাপি থাকে না। সাপের চেয়েও বেদে চতুর। সে তার চাতুরী ধরে ফেলে। লুকিয়ে পড়েও বেদের হাত থেকে রেহাই পায় না। পিংলা বলে, কিন্তু বাবা, একজনের কাছে কোনো চাতুরী খাটে না। বাবা গ, ইন্দ্র রাজার হাজার চোখ, ধরমদেবের হাজার চোখ নাই, একটি চোখ মাঝ ললাটে। সে চোখের পলক নাই।
তার দৃষ্টিতে কিছু লুকানো যায় না, কোনো চাতুরি খাটানো যায় না। বারবার সেই কথা বলে পিংলা সাবধান করে দিল গঙ্গারামকে, চাতুরি খেলতে যাস না। গঙ্গারাম দাঁত বার করে ঘাড় ঘুরিয়ে তাকালে। কোমরের কাপড়টা সে সেঁটে বাঁধছিল। বললে, চুপ কর তু। গঙ্গারাম ভাদু দুজনেই কোমরের কাপড়ের সঙ্গে জড়িয়ে নিয়েছে দুটো গোখুরা। রাজবাড়িতে নাগ যদি থাকে তো ভালোই, একটা থাকলে তিনটে বের হবে, দুটো থাকলে চারটে বের হবে, না থাকলে দুটো পাওয়া যাবেই। সাপ থাকে ঘরের অন্ধকার কোণে, সেখানে গর্ত দেখে গর্তটা খুঁড়বার সময় চতুর্বেদে সুকৌশলে কোমরে বাঁধা সাপ দুটোকে ছেড়ে দিয়ে ধরে আনবে। বলবে, এই দেখেন সাপ, মোটা শিরোপা মিলবে। পিংলার এটা ভালো লাগলো না। অধম্য করবে সাঁতালির বেদেরা, মেটেল বেদেরা করে, ইসলামী বেদেরা করে, তাদের সাজে। সে সাবধান করে দিল। কিন্তু গঙ্গারাম দাঁত বার করে ঘাড় বেঁকিয়ে বললে, চুপ কর তু। দীর্ঘ নিঃশ্বাস ফেলে পিংলা বললে, বেশ, তাই চুপ করলাম। তোদের ধরম তোদের ঠাঁই। বাবুদের পাচক বামুন বাঁচে নাই, সে মরে গিয়েছিল, তারা আসার আগেই শেষ হয়ে গিয়েছিল। মেটেল বেদে ডাক্তার অন্য জাতের ওঝা কেউ কিছু করতে পারে নাই। পরের দিন সকালে সাপ ধরার পালা। বাইরে নয়, ঘরেই আছে সাপ। প্রকাণ্ড বড় বাড়ি, পাকা ইটের গাঁথনি, চারিপাশ ঘুরে গন্ডি দিয়ে টেনে এলো। ভিতরে বাহির মহল, অন্দর মহল থেকে পুরানো মহলে ঢুকলো। ওই মহলেই পাচক বামুনকে সর্পাঘাত হয়েছে। উঠানে বসে খড়ি দিয়ে ঘরের ছক এঁকে মাটিতে হাত রেখে বসলো ভাদু। হাত গিয়ে ঢুকলো ভাঁড়ার ঘরে, বেদেরাও গিয়ে ঢুকলো ভাঁড়ার ঘরে। অন্ধকার ঘর, বেদের নাকে একটা গন্ধ এসে ঢুকলো। আছে, এই ঘরেই আছে, আলো চাই, আনুন আলো। স্থির দৃষ্টিতে চেয়ে দাঁড়িয়ে রয়েছে পিংলা সকলের পিছনে, দেখছে সে। গঙ্গারাম হাঁকলে, আলো আনেন, হাঁড়ি আনেন, দু তিনটা হাঁড়ি আনেন। লাগ একটা নয় বাবা, দুটা তিনটা, একটা পদ্মলাগ মনে লিছে, ধরবো, বন্দি করব, শিরোপা লিব, আনেন। সবুর। হাঁক উঠল পিছন থেকে, ভারী গলায় কে হাঁকলে। চমকে উঠল পিংলা। গঙ্গারাম ফিরে তাকালে। ভাদু চোখ তুললে। একজন জোয়ান লোক, মাথায় চুল, মুখে দাড়ি গোঁফ, হাতে তাবিজ, গলায় পইতে, এসে দাঁড়ালো সামনে। চোখের চাউনি দেখে পিংলা মুহূর্তে সব বুঝতে পারল। কেঁপে উঠল সে। কি হবে? সাঁতালির ২০ বেদেকুলের মান মর্যাদা এই রাজবাড়িতে উঠোনের ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে যেতে হবে? মা বিশহরি গো, বাবা গো, উপায় করো, মান্য বাঁচাও। যে সাঁতালির ২০ বেদেদের মন্ত্রের হাঁকে একদিন গর্ত থেকে নাগ বেরিয়ে এসে দণ্ড ধরে দাঁড়াতো, সেই সাঁতালির ২০ বেদেরা আজ চোর সেজে মাথা হেঁট করে ফিরবে। মেটেল বেদেরা হাসবে, টিটকারি দেবে। এত বড় রাজার বাড়িতে নাগ বন্দি দেখতে এসেছে কত লোক, মান্যগণ্য মানুষ তারা।
বিষ বেদেদের চোর অপবাদ পথের দুধারে ছড়াতে ছড়াতে তারা চলে যাবে। উপায় করো মা বিষহরী। লোকটি গম্ভীর স্বরে বলল, বেরিয়ে আয় আগে। আজ্ঞা। আগে তোদের তল্লাশ করব, দেখব তোদের কাছে সাপ আছে কি না। দু হাত উপরে তুলে দাঁড়ালো গঙ্গারাম। চোখ তার জ্বলে উঠল। কোমরে তার কাপড় জড়ানো অবস্থায় বাঁধা রয়েছে সেই কালকের ধরা পদ্মনাগ। মরিয়া ইচ্ছে পদ্মনাগ যদি কাপড় খুলে বের করতে গিয়ে ওকে কামড়ায় তো কামড়াক। ভাদুরও কোমরে আছে একটা গোখুরা, সে কোমরে হাত দিচ্ছে, খুলে ছুঁড়ে দেবে অন্ধকার কোণের দিকে। কিন্তু সতর্ক লোকটার চোখ নেউলের মতো তীক্ষ্ণ। সে বললে, খবরদার, নাড়া, উঠে নাড়া, নাড়া। সে গলার আওয়াজ কি! বুকটা যেন গুড়গুড় করে কেঁপে উঠেছে। চল, বাইরে চল। এত বড়! ঠাকুর! সামনে এসে দাঁড়ালো নাগিনী কন্যা পিংলা। সঙ্গে সঙ্গে এক টানে খুলে ফেললে তার পরনের একমাত্র লাল রঙের খাটো কাপড়খানা। পূর্ণ উলঙ্গিনী হয়ে দাঁড়ালো সবার সামনে। তার চোখ জ্বলছে, সে চোখ তার নিষ্পলক। দুরন্ত ক্ষোভে উত্তেজনায় নিঃশ্বাস ঘন হয়ে উঠেছে। নিঃশ্বাসের বেগে দেহ দুলছে। বললে, দেখো ঠাকুর, দেখো, নাগ নাই, নাগিনী নাই, কিছু নাই, এই দেখো। সমস্ত জনতা বিস্ময়ে স্তম্ভিত নির্বাক হয়ে চেয়ে রইল উলঙ্গিনী মেয়েটার দিকে। পর মুহূর্তেই মেয়েটা তুলে নিল কাপড়খানা। কাপড় পরে গাছ কোমর বেঁধে সে গঙ্গারামের হাত থেকে টেনে নিল শাবলখানা। বললে, মুই ধরব সাপ। আলো আনেন, আনেন হাঁড়ি। থাক গো তোরা, হোতায় দাঁড়ায় থাক, মুই ধরব সাপ। উদের নিয়া টানেন কেনে? শাবল দিয়ে ঠুকলো সে পাকা মেঝের উপর। নিরেট জমাট ইট চুনের মেঝে। ঠং ঠং শব্দ উঠতে লাগলো। কোণে কোণে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে চলল বেদের মেয়ে। তার পিছনে সেই লোকটি। হাতের আলো তুলে ধরে পিংলা দেখলে লাল ধুলোর মতো ওইখানে কি, একেবারে ওই প্রান্তে একটা বন্ধ দরজার নিচে জল নিকাশের নালার মুখে জোরে নিঃশ্বাস নিল সে। ক্ষীণ একটা গন্ধ যেন আসছে। দ্রুত পদে এগিয়ে গেল। হাতের আলোটা রেখে সে সেই ঝুরো ঝুরো ধুলো তুলে নিয়ে শুকলে। মুখ ফিরিয়ে ডাকলে সেই ঠাকুরকে। আসেন ঠাকুর, দেখেন। পেয়েছিস? হ্যাঁ, শাবল দিয়ে সে ঠুকলে। ঠং শব্দ উঠল। কই? ও তো নিরেট মেঝে। আছে, এই দেখো, ফাঁপা। সে আবার ঠুকলে এক কোণে। এবার শব্দটা খানিকটা অন্যরকম। আরো জোরে সে ঠুকলে। দেখো। গর্ত কই? চৌকাঠের নিচে, জল যাবার নালির ভিতর। খোঁড় তবে। পাকা মেঝের উপর শাবল পড়তে লাগলো। পিছন থেকে ভাদু বললে, সবুর রে বেটি, হুঁশিয়ার মা জনুনি। কেনে? দাঁড়া, মুই যাই, দেখি একবার।
না রে বাবা, মুই তোদের নাগিনী কন্যে, ভরসা রাখ আমরার পরে। সজ্জনকে দেখায় দি সাঁতালির ২০ বেদের কন্যের বাহাদুরি। কি বলছিস তু বল, হোথা থেকেই বল। ভাদু বললে, গর্তের মুখ কোথাকে? দুয়ারের চৌকাঠের নালাতে, ঠিক মাঝ চৌকাঠে। খুঁড়ছিস কোথা? ডাহিনের কোণ। বাঁয়ের কোণ দেখছিস ঠুক্কা? পরখ করেছিস? চমকে উঠল পিংলা। তাই তো, উত্তেজনায় সে এই কি করছে? ভাদু বললে, মনে লাগছে চাতর হবে। গত বর্ষায় ১.৫ ড্যাকা বেড়ালছে। দেখ ঠুক্কা, দেখ আগে। এবার পিংলা বাঁয়ের কোণে শাবল ঠুকলে। হ্যাঁ, আবার ঠুকলে। হ্যাঁ হ্যাঁ, ভাদু বললে, এক কাম কর কন্যে। হ্যাঁ হ্যাঁ, আর বলতে হবে ক্লাই গো বাবা, আগে গর্তের মুখ খুললা এক মুখ বন্ধ করি দিব। হ্যাঁ, ভাদু সানন্দে বলে উঠল, বলিহারি মোর বিশহরের নন্দিনী, মোর বেদেকুলের কন্যে। ঠিক বলেছিস মা। হ্যাঁ, তারপরেতে এক এক কররা খোঁর, এক এক কোণ। সাবধান, হুঁশিয়ারি করে। শাবল পড়তে লাগলো। লাল কাপড়ে গাছ কোমর বাঁধা কালো তন্নি মেয়েটার অনাবৃত বাহু দুটো উঠছে নামছে। আলোর ছটা ঝিকমিক করে উঠছে নামছে। ঘেমে উঠেছে কালো মেয়ে। হাঁটু গেড়ে বসেছে সে। বুকের ভিতর উত্তেজনায় থরথর করছে। মান রক্ষে করেছেন আজ বিশহরী। তার জীবন আজ ধন্য হয়েছে। সে সাঁতালির ২০ বেদেদের মান রক্ষে করতে পেরেছে। উলঙ্গিনী হয়ে সে দাঁড়িয়েছিল, তাতে তার লাজ নাই, কোনো ক্ষোভ নাই মনে। মাঝখানের গর্তের মুখ খানিকটা খুললে সে। লম্বা একটা নালা চলে গেছে এদিক থেকে ওদিক। ডাইনে বসবাসের প্রশস্ত গর্ত, বাঁয়েও তাই। মধ্যে নালাটা নাগ নাগিনীর রাজপথ, সদর অন্দরের রাস্তাঘর। খোয়া দিয়ে ঠুকে বন্ধ করে দিল সে বাঁ দিকের মুখ। তারপর শাবল চালালে ডাইনের গর্তের উপর। জমাট খোয়া উঠে গেল। খোয়ার নিচে মাটি, তার উপর ঘা মেরে বিস্মিত হয়ে গেল পিংলা। কোনো সাড়া নাই। আবার মারলে ঘা, কই কোনো সাড়া নাই। তাহলে ওপাশে চলে গেছে। তবু সে খুঁড়লে। প্রশস্ত মসৃণ একটি কাটা হাঁড়ির মতো গর্ত, তাতে এক রাশি সাদা ডিম। এবার সে বাঁ দিকে মারল শাবল। না, আবার ভুল হচ্ছে। এবার সে বন্ধ করা নালার মুখ খুলে দিলে। তারপর আঘাত করলে গর্তে। ঠং 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 ঠং। গো 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 গর্জন উঠতে লাগলো সঙ্গে সঙ্গে। উত্তেজনায় নেচে উঠল বেদেনীর মন। আহ, মাথার চুল এসে পড়ছে মুখে। শাবল ছেড়ে দিয়ে চুল এলিয়ে আবার চুল বেঁধে নিল শক্ত করে। তারপরে মারলে শাবল। শাবলটা ঢুকে গেল ভিতরে। সঙ্গে সঙ্গে সে সতর্ক হয়ে বসল। হ্যাঁ, এইবার আয় রে আয়, নাগ নাগিনী আয়। পিংলা তৈরি। স্থির দৃষ্টি,
উদ্যত হাত। বসল বেদেনী এক হাঁটুর উপর ভর দিয়ে, বাঁ হাতে শাবলখানা আরও একটু বসিয়ে দিলে চাপ। এবার গর্জন করে বেরিয়ে এলো এক প্রকাণ্ড গোখুরা। মুহূর্তে বেদের মেয়ে ধরলে তার মাথায়। আহ! সঙ্গে সঙ্গে আর একটা, হ্যাঁ দুটোই ছিল, নাগ আর নাগিনী। হুঁশিয়ার বেদের মেয়ে, চেঁচিয়ে উঠল পিছনের সেই ব্রাহ্মণ। থামো ঠাকুর! গর্জন করে উঠল বেদের কন্যে। সঙ্গে সঙ্গে সে ছুটে ঘর থেকে বেরিয়ে এসে দাঁড়ালো উঠানে। বিচিত্র সে নারী মূর্তি, দুই হাতে দুটো সাপের মাথা ধরে আছে। সাদা সাপ দুটো তার কালো নধর কোমল হাত দুখানা পাকে পাকে জড়িয়ে ধরেছে, তাকে পিষছে। কালো মেয়ে উঠোনে দাঁড়িয়ে হাঁকলে, জয় বিষহরী। তারপর ডাকলে, ধর গ, খুল্লা দে, কালের পাক খুল্লা দে, শুনছিস গো? ছুটে এলো ভাদু। সে ডেকে এলো, গঙ্গারাম। তারা বিচিত্র কৌশলে ধরে পাক খুলে টেনে নিল নাগ দুটোকে। পিংলা এবার উঠানে পা ছড়িয়ে বসে হাঁপাতে লাগলো। তারপর বললে হাত জোর করে, হামরাকে জল দিবেন এক ঘটি? সেই ব্রাহ্মণটি এলো জলের ঘটি নিয়ে। বললে, সাবাস রে কন্যে, সাবাস, কিন্তু এক ঢোকের বেশি জল খাবি না। তোকে আমি প্রসাদী কারণ দেবো, কারণ খাবি, মহাদেবের প্রসাদ। ওরে কন্যে, আমি নাগু ঠাকুর। নাগু ঠাকুর? রার দেশের নাগের ওঝা নাগেশ্বর ঠাকুর, সাক্ষাৎ ধন্বন্তরী। ভূমিষ্ঠ হয়ে লুটিয়ে পড়ল পিংলা তাঁর পায়ে। নাগু ঠাকুর তার মাথায় হাত বুলিয়ে বললে, সাবাস, সাবাস, হ্যাঁ, তুই সাক্ষাৎ নাগিনী কন্যে। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের পর্ব। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটায় একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, আর এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াতে সাহায্য করবেন। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।